এভাবেই রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত এলাকা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছুক্ষণ পরে শক্তি সঞ্চয় করে ফিরে এসে পাল্টা ধাওয়া দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আব্দুল্লাহকে মারতে আসছে, তাদেরকে দেখা যাচ্ছে এখানে লাঠি সোটা নিয়ে তারা হাসনাত আব্দুল্লাহর পিছন এসেছে তাকে মারার জন্য। দেখতে পাচ্ছেন কিছু শিক্ষার্থী তাদেরকে আটকে রাখার চেষ্টা করছে। হাসনাত আব্দুল্লাহ এখন শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন। আওয়ামী লীগ পুনর্বাসনের সমঝোতা করতে ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে, এমন অভিযোগ করেছেন গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গত রাতে সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এমন দাবি করেছেন হাসনাত। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার আছে তার বিরুদ্ধে কেউ মাঠে রাজনীতি শুরু করার সম্ভাবনা তৈরি হয়েছে আওয়ামী লীগ প্রসঙ্গে। ইনফ্যাক্ট গতকালই আমি জনাব মাহমুদুর রহমান, আমার দেশের সম্পাদক, তাকে নিয়ে একটা ভিডিওতে বলেছিলাম তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এক ধরনের বিরুদ্ধে কথা বলেছেন। কিছু যদি কিন্তু দিয়ে বলেছেন যে আওয়ামী লীগ চাইলে রাজনীতি করতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কোন রকম পরিকল্পনা বা সিদ্ধান্ত এই সরকার নেবে না। আর যারা এই দলটাকে নিষিদ্ধের জন্য সর্বপ্রথম দাবি তুলেছিলেন, মানে আমাদের এনসিপি বা বৈষম্য বিরোধী সমন্বয়করা সার্জিস এবং হাসনাত, আপনাদের খেয়াল থাকার কথা, স্মরণ করিয়ে দিই। এই সরকার গঠিত হবার পরপরই তারা দুইজন হাইকোর্টে একটা রিট করেছিলেন, ঠিক 24 ঘন্টার মধ্যে তারা তাদের রিটটা তুলে নিয়েছেন। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই যে বিষয়টা, এটা সরকারকে দিয়া তারা চেষ্টা করতেছিল। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পাইছে ভাই, দুনিয়াটা ভাইজা খাইছে। 3-0 নিয়ে চিন্তা করে আপনার বোঝা উচিত। ভিডিও শিরোনাম এবং ইন্ট্রো দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিও কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং বাংলাদেশের বর্তমান ভয়াবহ অবস্থা এটা আপনারা বুঝতে পেরেছেন। আমি কথা বাড়াবো না, সরাসরি আমরা প্রতিবেদনগুলোই দেখবো যেগুলো আপনাদেরকে শুরুতে দেখানো হয়েছে। এবং ছোট করে একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে মূল্যবান মন্তব্য, আসলে শেখ হাসিনাকে কত পার্সেন্ট মানুষ বাংলাদেশে চাচ্ছেন যে পুনর্বাসন হোক আর কত পার্সেন্ট মানুষ চাচ্ছেন না, এটাই জরিপ করার একটা চেষ্টায়। তো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্টস জানিয়ে দিবেন, তাহলে বুঝতে পারবো। চলুন সরাসরি এখন প্রতিবেদনটি দেখবো এবং আপনারা মূল্যবান মন্তব্য লিখতে ভুলবেন না, ভিডিওতে লাইক দিন। চলুন ভিডিওটি দেখা যাচ্ছে এখানে লাঠি সোটা নিয়ে তারা হাসনাত আব্দুল্লাহর পিছন এসেছে তাকে মারার জন্য। দেখতে পাচ্ছেন কিছু শিক্ষার্থী তাদেরকে আটকে রাখার চেষ্টা করছে। হাসনাত আব্দুল্লাহ এখন শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন। আওয়ামী লীগ পুনর্বাসনের সমঝোতা করতে ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে, এমন অভিযোগ করেছেন গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গত রাতে সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এমন দাবি করেছেন হাসনাত। পোস্টে তিনি লিখেছেন, সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন, ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পরিকল্পনা সাজানো হচ্ছে। গত 11 মার্চ দুপুর 2:30টার দিকে তিনি সহ আরও 2 জনের কাছে বিশেষ একটি জায়গা থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়। আসন সমঝোতার বিনিময়ে প্রস্তাব মেনে নিতে বলা হয়। জানানো হয় ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। বলা হয়েছে রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে, এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। হাসনাত বলেন, আওয়ামী লীগকে ফেরাতে হলে লাশের উপর দিয়ে ফেরাতে হবে, পুনর্বাসন নয়, আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার আছে তার বিরুদ্ধে কেউ মাঠে রাজনীতি শুরু করার সম্ভাবনা তৈরি হয়েছে আওয়ামী লীগ প্রসঙ্গে। ইনফ্যাক্ট গতকালই আমি জনাব মাহমুদুর রহমান, আমার দেশের সম্পাদক, তাকে নিয়ে একটা ভিডিওতে বলেছিলাম তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এক ধরনের বিরুদ্ধে কথা বলেছেন। কিছু যদি কিন্তু দিয়ে বলেছেন যে আওয়ামী লীগ চাইলে রাজনীতি করতে পারে, কি করলে পারে সেটা উনি বলেছেন, কিন্তু মানে একটা ডাউন রাইট নিষিদ্ধ করে দেওয়ার যে আলাপ কোনো দিক থেকে আছে সেটাকে তিনি ওন করেননি। মজার ব্যাপার, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একই রকম কথা স্পষ্টভাবে আবারও বললেন। উনি আগেও বলেছিলেন, সরকারের দিক থেকে সিগন্যাল ছিল, আমি অনেকবার বলেছি যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আর নিচ্ছে না, এটা সরকারের একটা পদক্ষেপ থেকেই বোঝা গেছে। আমি আজও আবার সেটা পুনরুল্লেখ করতে চাই। কিন্তু তিনি কথা বলেছেন গতকাল ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ডক্টর কমফোর্ট ইরো, তিনি আসলে আমি খুঁজে দেখলাম তিনি প্রেসিডেন্ট, তিনি ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, সেখানে আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলেছেন। এই প্রতিষ্ঠানটাকে নিয়ে একটু কথা বলা দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সুপরিচিত একটা থিঙ্ক ট্যাঙ্ক, নানান রকম ক্রিটিসিজম এটার আছে, লিবারেল একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত। বিভিন্ন সময় তাদের বেশ কিছু ইভ্যালুয়েশন এবং কিছু বায়াস নিয়ে প্রশ্ন আছে।
এবং আমি ধারণা করি যে এখন ভারতে প্রচুর আলোচিত একজন ব্যক্তি আছেন, ভীষণ রকমভাবে তার বিরুদ্ধে কথাবার্তা ভারত বলছে, জর্জ সরোস। আমরা সরোসের ওপেন সোসাইটির কথা জানি। সরোস এখানে আসলেন কারণ এই যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যেটা, এটার শুরুর দিকের যে ফান্ডিং সেটা সরোসের ফান্ড থেকে হয়েছে, এরকম তথ্য সুনির্দিষ্টভাবেই পাওয়া যায়। এবং আমরা খেয়াল করব ডক্টর ইউনূসের সাথে সরোসের ছেলে দেখা করেছে, এই তথ্যটা আমরা বাংলাদেশি মিডিয়ায় যতটুকু পেয়েছি, ভারতের মিডিয়ায় প্রচুর দেখেছি। কারণ সরোস ওপেন সোসাইটির মাধ্যমে অথরিটারিয়ান দেশগুলোতে, অথরিটারিয়ান হয়ে উঠতে থাকা দেশগুলোতে নানা রকম কর্মকাণ্ড চালান। সমালোচনা আছে নানান দিক থেকে, এবং এই কিছু কিছু হয়তো সত্যতাও আছে, কিন্তু ভারতে নরেন্দ্র মোদী সরকারের তীব্র ক্ষোভ আছে। এবং আমরা খেয়াল করেছি সর্বশেষ সরোসের প্রতিষ্ঠান যেগুলো ভারতে কাজ করছে, সেগুলোতে ভারতের যে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেটা আছে, তারা নানান অভিযান পরিচালনা করছে। তারা পছন্দ করেন না ওপেন সোসাইটি বা সরোসের যে কোনো প্রতিষ্ঠানকে ভারতের নরেন্দ্র মোদী সরকার খুবই ক্ষুব্ধ হচ্ছে। যাই হোক, আইসিজি আসলো, তার প্রধানের সাথে প্রধান উপদেষ্টা বরাবরের মতো যে দুটো ইস্যু নিয়ে কথা বলেন, একটা ইস্যু তো সবার সাথে, বিশেষ করে বিদেশি যারাই আসেন তারাই নির্বাচন নিয়ে জানতে চান, এবং তিনি খুব ক্লিয়ারলি তার এই মতামতটা জানান। আর যে নির্বাচন ডিসেম্বরে, ছোট প্যাকেজ হলে, বড় প্যাকেজ সংস্কারের ক্ষেত্রে বড় প্যাকেজ হলে জুনে হবে। আবারও তিনি বলেছেন, দুদিন আগেও তিনি একজন মার্কিন সেনেটরের সাথে একই কথা বলেছেন। যদিও আমি এখন একটা নতুন প্রশ্ন তুলছি, আমি সরকারের দিক থেকে জবাবও চাই। বড় প্যাকেজ প্রথম তো ডিফাইন করতে হবে ছোট প্যাকেজ বলতে সরকার কি বোঝাচ্ছে। এখন 7 মাসের বেশি, 7.5 মাস হয়ে গেছে সরকারের। আর ছোট প্যাকেজ বলতে সরকার কি বোঝে, বড় প্যাকেজ বলতে কি বোঝে, এবং বড় প্যাকেজের জন্য কেন এক্সট্রা 6 মাস সময় বেশি লাগবে, এই জবাবটা দিতে হবে। যাই হোক, আজকের আলোচনা সেটা না, আজকের আলোচনা হচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গে। তিনি বলছেন আওয়ামী লীগের বিষয়ে, তিনি বলেন অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে। তিনি আরও বলছেন জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনের প্রতিবেদনের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের সময় সম্ভাব্য অপরাধের অভিযোগ থাকায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে হেগে মামলা করার বিষয়টি সরকার বাতিল করেনি, এটি এখনো আলোচনার টেবিলে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। আমি আইসিসির ব্যাপারে একটা কথা একটু বলে রাখতে চাই। জাতিসংঘ চেয়েছে, কিন্তু আইসিসিতে বিচার করার ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কারো অনুপস্থিতিতে, আইনের ভাষা ইন অ্যাবসেন্সিয়া বলা হয়, বিচার আইসিসিতে করা যায় না। যেহেতু আইসিসিতে কারো অনুপস্থিতিতে বিচার করা যায় না, শেখ হাসিনার বিচার এবং তার অনেক সাঙ্গপাঙ্গের যদি বিচার আইসিসিতে আমরা করতে চাই, এটা প্রায় অসম্ভব ব্যাপার। কারণ শেখ হাসিনাকে কবে গ্রেফতার করা হবে, তারপর তার বিচার শুরু হবে, এটা ইজ রিয়েলি ভেরি টাফ। কিন্তু বাংলাদেশে আমরা, আমাদের যে আইন আছে তাতে অনুপস্থিতিতে বিচার করার সুযোগ আছে, যদিও এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে কনফ্লিক্ট করে। আমাদের নিশ্চয়ই মনে আছে জাতিসংঘ তার যে রিপোর্ট পাবলিশ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে, সেখানে ফালকাত তুর্ক, আমাদের জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশনের প্রধান, তিনি দুটো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা যদি রক্ষা করি তাহলে আমাদের সাহায্য করবেন বলেছেন। একটা হচ্ছে এই যে ইন অ্যাবসেন্সিয়া বিচার করার সিস্টেমটা বাতিল করতে হবে, এবং মৃত্যুদণ্ড বাতিল করতে হবে। জাতিসংঘ মৃত্যুদণ্ডকে এনকারেজ করে না, তার এর বিরুদ্ধে অবস্থান আছে। যাই হোক, আওয়ামী লীগ নিষিদ্ধতার প্রশ্নে আসি। এটা আমরা জানতাম, আমি অন্তত বহুদিন আপনাদেরকে স্মরণ করিয়েছি, যারা আমাকে নিয়মিত শোনেন তাদের মনে থাকবে, তারপরে যারা নতুন আছেন তাদের জন্য বলি, আওয়ামী লীগকে এই সরকার নিষিদ্ধ করতে যাচ্ছে না, এটা আমরা আসলে বেশ আগে বুঝতে পেরেছি। আমি আপনাদেরকে দেখিয়েছিও সেই নিউজটা। সেটা হলো সর্বশেষ যখন আন্তর্জাতিক অপরাধ আদালত আইন যেটা আছে সেটার সংশোধনী পাশ হলো, মানে একটু যদি পেছনে যাই, এটা 72 সালের আইন, কিন্তু আওয়ামী লীগ এটার একটা গত টেনিয়রে এসে একটা সংশোধনী করে এর মধ্যে সংগঠনকেও বিচার করা যাবে, রাজনৈতিক দলকে বিচার করা যাবে এই ধরনের অপরাধে সংযুক্ত হিসাবে, সেটা আওয়ামী লীগ যুক্ত করেছিল। তাদের উদ্দেশ্য ছিল জামায়াতকে বিচার করা, বিচার তো করা না, আসলে বিচারের নাটক করা। ওরা চেয়েছিল এগুলোর মাধ্যমে জামায়াতকে চাপে রাখবে। তো সেই চেষ্টা তারা করেছিল। প্রথম এসে এই আমাদের অন্তর্বর্তী সরকার আসার পর প্রাথমিক যে অ্যামেন্ডমেন্ট প্রস্তাবিত হয়েছিল সেখানে ওই ধারাটা ছিল, এবং তার সাথে একটা শাস্তি যুক্ত হয়েছিল। কোনো দল যদি অভিযুক্ত হয় তাকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করা যাবে। কিন্তু ফাইনাল যে আইনটা পাশ হলো সেখানে এই ধারাটা তুলে দেওয়া হয়েছে। বারবার আমরা এটাকে মাথায় ঢোকাবো, কারণ সামনে বাংলাদেশের রাজনীতি এই ব্যাপারটা নিয়ে আবর্তিত হবে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। যদিও সংগঠনের বিচার করা যাবে না তা না, এখানে বলা হচ্ছে যে কোনো বিচারকের যদি মনে হয় তিনি সেই ব্যাপারেও আহ্বান জানাতে পারেন, কিন্তু স্পেসিফিক কোনো ধারা হিসাবে আর এটা এই আইনে এক্সিস্ট করে না। তাহলে আওয়ামী লীগের নিষিদ্ধ করার একটা অপশন এখনো সরকারের হাতে আছে, নেই তা না, এটা হলো এই আইন। কিন্তু এটা বাতিল করা কেন আমি মনে করেছি যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, সেটাই আসি। একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আরেকটা আইন আছে, সেটা হচ্ছে 2009 সালের সন্ত্রাস দমন আইন। সেই আইনের একটা ধারা মোতাবেক কোনো দলকে যদি সন্ত্রাসী দল হিসাবে ডিফাইন করা যায় তাহলে তাকে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সরাসরি নিষিদ্ধ করে দেওয়া যায়।
শেখ হাসিনার পতনের 2-3 দিন আগে জামায়াত এবং শিবিরকে এই আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল। এর আগে হিজবুত তাহরিরকেও তাই করা হয়েছে। কিন্তু এটা এখন সরকারের হাতে আছে, কিন্তু থাকলেও সরকার এটা করবে না, কারণ আওয়ামী লীগের মতো একটা দলকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা নিয়ে প্রচুর সমালোচনা আসবে। সমস্যা হচ্ছে একটা বিচারিক প্রক্রিয়া যদি চলে, সেটায় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বিচারিক প্রক্রিয়ায় প্রত্যেকের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে। আওয়ামী লীগের সেই সুযোগ আছে। আওয়ামী লীগের সেই সুযোগ যখন থাকতো বিচারিক প্রক্রিয়ায়, সেটাই যদি সরকার নিষিদ্ধ করার চিন্তা করতো, করলেও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে করতো। নিষিদ্ধ হতো কিনা এটা নিশ্চয়ই সরকার বলতে পারবে না, কারণ এটা বিচার বিভাগের প্রশ্ন, কিন্তু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই সরকার সেটা চাইতো। আমরাও যদি কেউ চাই সেইভাবেই চাওয়ার কথা। সো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করা যায় যদি কেউ বলিও, আসলে লাভ নেই। আর সরকার এটা স্পষ্ট করে দিয়েছে যে তারা এটা নিষিদ্ধ করছে না। এখন যেটা দাঁড়াবে, মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এবার ডক্টর ইউনূসও গালি শুনবেন কিনা আমি জানি না, কেউ কেউ কিছুটা শুরু করেছেন। মানে এই মানুষটা এত বড় বিভিন্ন বিচারে, এবং প্রায় বলি কথাটা, সমালোচনা করি সরকারের অনেক অদক্ষতা আছে, মানে সব ব্যাকগ্রাউন্ড মাথায় রেখেও এই সরকারে মানে এই দেশের কোথায় কোথায় কি কি ধ্বংস শেখ হাসিনা করে গেছে যথেষ্ট ভালো জানি, খোঁজখবর রাখি, বছরের পর বছর এগুলো দেখেছি, এগুলো নিয়ে কথা বলেছি। এই প্রেক্ষাপটে সরকারের আরো ভালো করার সুযোগ ছিল, মানে সরকারের ব্যর্থতা আছে, এবং সেই ব্যর্থতার কারণে প্রধান দায়ভার যে কোনো সবসময় যেটা হয় টিম লিডারকে দিতে হয়, আমাদের প্রধান উপদেষ্টাকে দিতে হবে। কিন্তু আমরা প্রায় যে কথাটা বলি না, যে আমাদের প্রধান উপদেষ্টা যদি প্রধান উপদেষ্টা না হতেন, মানে আমাকে এই 7 মাস 7.5 মাস পরও যদি কেউ বলে 5 তারিখে ফিরে গিয়ে এই 7 মাস দেখার পর কি মনে করি ডক্টর ইউনূসকে কি প্রধান উপদেষ্টা করা ঠিক আছে, যদি আবার এটাকে ঠিক করার সুযোগ হয়, উত্তর হলো 100 বার পেছনে গেলেও 100 বার ডক্টর ইউনূসকে আমরা চুজ করবো। কারণ হচ্ছে ওই মারাত্মক টার্ময়েলের মধ্যে ওনার মতো একজন ব্যক্তিত্ব আমাদের, আমি প্রায় বলি যে আমাদের ছাতার মতো বগবাগের মতো না থাকলে আমাদেরকে জাস্ট ইন্ডিয়া খেয়ে ফেলতো। তো যেটা বলছিলাম, আমাদের এই যাবতীয় শ্রদ্ধার পরও আমি দেখি যে তার বিরুদ্ধেও আক্রমণ শুরু হয়েছে। তিনি আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাইছেন, আমরা তাকে ট্যাগ করি আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, আমি জানি না এই কথাগুলো তার প্রতি আসতে শুরু করবে কিনা, কিন্তু আমরা এটুকু বুঝতে পারছি যে গ্লোবাল পলিটিক্স এবং জিও পলিটিক্স আমাদের মানে আমেরিকা নিষিদ্ধ করার বেশ কঠোরভাবে বিপক্ষে বলে মনে করি, যেহেতু আমাদের প্রধান উপদেষ্টাকেই এখন এই ব্যাপারটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতো একটা খুবই প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্কের প্রধানকে বলতে হচ্ছে, যেটার আন্তর্জাতিক অডিয়েন্স আছে, মানে আন্তর্জাতিক অডিয়েন্সকেও আশ্বস্ত করার একটা জায়গা, এবং প্রধান উপদেষ্টা যখন বলেন সেটা খুবই গুরুত্ব দিয়ে সবাই দেখবে। আসলে আমরা একটু স্মরণ করবো, গতকালই আমার ভিডিওটা যারা দেখেছেন, যেন মাহমুদুর রহমানও এই আলাপটা সামনে এনেছেন, এবং আমি অনেকবার বলেছি, আবার একটু যোগ করি, জনাব আসিফ মাহমুদ উপদেষ্টা একটা প্রোগ্রামে একবার বিদেশি দূতাবাসগুলোর চাপ আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা নিয়ে, এই কথাটা তিনি বলেছেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট রিপিট হচ্ছে, তারপরও জাতিসংঘের মতো জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলেছে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় এখন পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে অযোগ্য হচ্ছে না, এবং সেটা দূরেই থাকুক যে সে নিষিদ্ধই হচ্ছে না। পরিস্থিতি এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং এটাই সামনের রাজনীতির বিষয় হয়ে থাকবে। বিশেষ করে নতুন যে পার্টি এনসিপি, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থানটাকে প্রধান রাজনৈতিক একটা জায়গা করে তুলেছেন। নট অনলি দ্যাট, খুবই পাওয়ারফুল, খুবই ইনফ্লুয়েন্সিয়াল বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স আছেন যারা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আমরা সামনে এখন দেখবো আসলে এটা কি দাঁড়ায়। এর মধ্যে নানান দলের নানান কৌশলী অবস্থান আছে। সেই প্রেক্ষাপটে সামনের দিনগুলোর রাজনীতি বাংলাদেশে এই বিষয়টাকে ঘিরেই আবর্তিত হবে, কারণ জনগণের একটা বড় অংশের মধ্যে, বেশ বড় অংশ, এটা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা আমরা মানি। আসলে আওয়ামী লীগ নিয়ে যখন আলাপ হয় অনেকে যেটা বলি, উইচ ইজ ভেরি রাইট, আমি বহুদিন থেকে বলছি, বিশেষ করে 2018 সালের সেই রাতের ভোটের পর থেকে বলি যে আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগের মৃত্যু ঘটেছে। আমি সেই সময় থেকে বলি, আইভ গট দ্য রেকর্ড। সো যেটা রাজনৈতিক দলই না, তার রাজনীতি করার অধিকার কেন থাকবে? নট অনলি দ্যাট, শেষ পর্যন্ত দল হিসাবে তারা মারাত্মক সব সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। সর্বশেষ উদাহরণ হচ্ছে 4 আগস্ট, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন, যখন সম্ভবত সেনাবাহিনী আর কোনোভাবে রাজি হচ্ছিল না, পুলিশকে বিজিবিকে দিয়ে আর পারা যাচ্ছিল না, তখন আওয়ামী লীগকে ঘোষণা দিয়ে মাঠে নামিয়েছিল। সারা দেশে 100-র বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল সেদিন। সমাধানিত যথেষ্ট ডকুমেন্ট আছে, এটা একটা সন্ত্রাসী দল, এটাকে গ্যাং দল বলতে রাজনৈতিক দল বোঝায়নি, সবই করা যায়। কিন্তু প্রেক্ষাপট সম্ভবত এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। এখন আমরা সামনে কিউরিয়াসলি দেখব আসলে এইখানে অন্যান্য দল কিভাবে এই বিষয়টা নিয়ে রাজনীতি করার, সরকারও এটাকে কিভাবে সামাল দেয়। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য অগ্রিম ঈদ মোবারক। কারণ আমি আমার এর আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে লেখা রাখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, এটা এই অন্তর্বর্তী সরকার অথবা এই সরকারের যারা উপদেষ্টারা আছেন তারা কেউই করবে না। বিষয়টাকে অন্যভাবে ডিল করা হবে, কিন্তু দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কোন রকম পরিকল্পনা বা সিদ্ধান্ত এই সরকার নেবে না। আর
যারা এই দলটাকে নিষিদ্ধের জন্য সর্বপ্রথম দাবি তুলেছিলেন, মানে আমাদের এনসিপি বা বৈষম্য বিরোধী সমন্বয়করা সার্জিস এবং হাসনাত, আপনাদের খেয়াল থাকার কথা, স্মরণ করিয়ে দিই। এই সরকার গঠিত হবার পরপরই তারা দুইজন হাইকোর্টে একটা রিট করেছিলেন, ঠিক 24 ঘন্টার মধ্যে তারা তাদের রিটটা তুলে নিয়েছেন। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই যে বিষয়টা, এটা সরকারকে দিয়া তারা চেষ্টা করতেছিল। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পাইছে ভাই, দুনিয়াটা ভাইজা খাইছে, 3-0 নিয়ে চিন্তা করে আপনার বোঝা উচিত। ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনিও ক্ষমতা গ্রহণের পর বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না, তবে যারা আওয়ামী লীগের মধ্যে মানবতা বিরোধী গণহত্যা অথবা অপরাধ কর্মকাণ্ড চালিয়েছেন এই জুলাই আগস্ট অভ্যুত্থানে তাদের বিচার হবে। তাহলে গেল গতকালকে রাত্রে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যান আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যে দাবি দেওয়া উঠেছে, আমি আবারও বলি এগুলোতে কোনো কিছুই হবে না। এদের এই দাবিটা এখন কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। সরকার কার? এদের। এখন এরা যদি সরকারের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে বুঝতে হবে যে সরকার ঠাস করে যে কোনো একটা সিদ্ধান্ত নিবার বাংলাদেশের মানুষ এই মুহূর্তে বিশ্বাস করেন আর রাজপথে নামবে না। যে এরাই সরকার বসাইলো, এরাই উপদেষ্টা বানাইলো, আবার এরাই এখন সরকার থেকে নামে রাজনৈতিক দল গঠন করলো, এরাই এখন আবার এই সরকারের সিদ্ধান্তকে নাড়াচাড়া করতেছে, এই সরকারের বিরুদ্ধে আবার রাজপথে নামার আওয়াজ দিচ্ছে। ভাই, জনগণ এখন ব্যক্তি জীবন নিয়ে ব্যস্ত। আওয়ামী লীগ যে অন্যায় করেছে, অপরাধ করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি সবাই চায়, কিন্তু যারা আওয়ামী লীগের রাজনীতি করে নিরপরাধ মানুষ আছেন, আওয়ামী লীগের এই দেশে 40% প্লাস সমর্থক আছে, এদের মধ্যে আপনি ধরতে পারেন হাতে গোনা 2% বা 3% মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধের সাথে জড়িত, কিন্তু বাকি যারা আছেন এই বিশাল জনগোষ্ঠীর যে ভোট দেওয়ার যে অধিকার, সেটাকে সরকার হাত দিবে না। ভিন্ন রূপে আওয়াজ শুনতেছি যে আওয়ামী লীগ নতুন রূপে আসবে, সম্ভবত সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে আসবে, তবে আওয়ামী লীগে আসবে। নেতৃত্বের জায়গায় আপনি কৌশলগত পরিবর্তন দেখতে পাবেন, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসবে। এখন এই যে কথাগুলা তিনি কার সাথে বলেছেন? গতকালকে ডক্টর কমফোর্ট ইউরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর ওখানেই তিনি এই কথাগুলো বলেছেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা বিবৃতি আপনার দেওয়া হলো, যেখানে লিখেছে যে আপনার রাজনৈতিক দলগুলোর জুলাই মাসের গণঅভ্যুত্থানের অপরাধের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সরকার আওয়ামী লীগ নেতাদেরকে হ্যাগের, নেদারল্যান্ডসের হ্যাগেতে যে আন্তর্জাতিক অপরাধ আদালত আছে সেখানে পাঠানোর সম্ভাবনা নাকচ করেনি, আর দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা আপনার সরকারের নেই। আবার জাতিসংঘের যে রিপোর্টটা ছিল সেখানে তারা কিন্তু বলছে যে গণতান্ত্রিক অধিকার হিসাবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে, আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা না হয়, ওইখানে কিন্তু একটা অংশ কিন্তু ইনক্লুডেড। সো সব মিলেয়া আওয়ামী লীগকে শতভাগ নিষিদ্ধের পক্ষে এনসিপি, এনসিপি যারা সার্জিস এবং হাসনাতের মতন দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের অভ্যন্তরে ছিল, আবার সময়ের সাথে তারা ছাত্রলীগ থেকে বের হয়েছে, তারাই সবার আগে শেখ হাসিনাকে ফাঁসি দিতে চাচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে। এই যে দাবিটা, এই দাবিটা কোথাও না কোথাও এখন আর সরকার নিচ্ছে না, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে অন্যান্য দলগুলোর খুব যে জোরালো অবস্থান সেটা কিন্তু নাই। এবং ইন্টারন্যাশনালি আপনি দেখেন যে জাতিসংঘ বলছে অংশগ্রহণমূলক নির্বাচন, ইউরোপীয় ইউনিয়ন বলছে অংশগ্রহণমূলক নির্বাচন, আর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ ছাড়া বিএনপির নির্বাচন আর বিএনপি ছাড়া আওয়ামী লীগের নির্বাচন, এটা অংশগ্রহণমূলক বা পাবলিকলি খুব বেশি খাবে না। তারপরে সরকার গঠিত হতে পারে, তবে প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বে কারা থাকবেন। নেতৃত্ব এখন পরিবর্তন হবে, এটা 100%। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা বলেছেন যে যারা অন্যায় অপরাধ করেছেন তাদের বিচার নিশ্চিত করবে যদি সরকারের হাতে সময় থাকে। তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, যারা আওয়ামী লীগের মধ্যে বললাম না 2 থেকে 3% হয়তোবা সারা বাংলাদেশে ক্যালকুলেট করে যারা প্রত্যক্ষভাবে অপরাধ অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডে অথবা জুলাই আগস্টে সম্পৃক্ত ছিলেন, বাট বাকি যারা আছেন তাদের রাজনৈতিক কারার প্রেক্ষাপটটা আবারও ফিরে আসবে। এখন এই সিদ্ধান্তে এনসিপি সবচেয়ে বড় বেশি ধাক্কা খাইছে। একটা বিষয় এরাও জানে যে কখনো যদি আওয়ামী লীগ ফিরে আসে অথবা আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার পায়, রাজপথে সবচেয়ে বড়
প্রতিদ্বন্দ্বী এনসিপির জন্য হবে আওয়ামী লীগ। নেতৃত্বে পরিবর্তন যাই থাকুক, কিন্তু এনসিপিকে আওয়ামী লীগ গ্রহণ করবে না। আবার হাসনাত বলছিল যে এক খাপে দুই তলোয়ার থাকতে পারে না, তলোয়ার এখন দুইটাই থাকবে। দেখার বিষয় হচ্ছে যে তলোয়ারের মধ্যে কোনটার ধার বেশি আর কোনটা মাঠে থাকবে। শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ হবে, ডোন্ট ওয়ারি, বাট আওয়ামী লীগ আই ডোন্ট নো যে আসলে কি হতে যাচ্ছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন সিদ্ধান্তে অনেকটা হতাশা ফুটে উঠেছে। বৈষম্য বিরোধী বলেন, এনসিপি বলেন, সমন্বয়করা বলেন, সবাই টেনশনে আছে। দর্শক, ভিডিও দেখেই তো বুঝতে পারলেন আজকের বর্তমান অবস্থা, বর্তমান দেশের অবস্থা, মানে রাজনৈতিক প্রেক্ষাপটের অবস্থা। দর্শক, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন। এবং বাংলাদেশের মধ্যে যে কুচক্রী মহল যে কাজগুলো করতেছেন, আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করবে, সেটা বাংলাদেশের জন্য কতটুকু উপকার হবে না অপকার হবে সেটা আমাদের কমেন্টস জানিয়ে দিন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।